আগামী 10 বছরে অনেক ইঞ্জিনিয়ারিং জব এআই দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এই অবস্থায় কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চাহিদা বাড়বে, আবার কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট খুবই রিস্কের ভিতরে থাকবে। মূলত ফিউচার ডিমান্ড এবং এআই রিপ্লেসমেন্ট রিস্কের উপরে ভিত্তি করে আজকে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোকে ক্যাটাগরাইজ করার চেষ্টা করব। সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট এবং সেফ সাবজেক্টগুলোর ভিতরে আমি নাম্বার 1 র্যাঙ্কিংয়ে রাখবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা সরাসরি ভৌত জগৎ নিয়ে কাজ করে, যেগুলো এআই দ্বারা খুব সহজে রিপ্লেস করা সম্ভব না। এছাড়া ইন ফিউচার অটোমেশন, মেশিনারিজ এবং এআইয়ের ব্যবহার বাড়ার সাথে সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড আরও বেশি বাড়বে। সুতরাং এআই তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের রিপ্লেস করতে পারবেই না, বরং উল্টা এআইয়ের কারণে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড ইন ফিউচার আরও বেশি বাড়বে। সেকেন্ড র্যাঙ্কিংয়ে আমি যে সাবজেক্টটিকে রাখবো এটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মতো সিভিল ইঞ্জিনিয়াররাও সরাসরি ভৌত জগৎ নিয়ে কাজ করে, যেগুলো এআই দ্বারা রিপ্লেস করা খুব একটা পসিবল না। এছাড়া বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি হওয়ার কারণে ইন ফিউচার সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা আরও বেশি বাড়বে। তবে কিছু কিছু সেক্টর যেমন অটোক্যাড 2D, 3D, ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন এই ধরনের কিছু কাজ এআই রিপ্লেস করবে, তবে এটা ওভারঅল সিভিল ইঞ্জিনিয়ারদের ডিমান্ডের উপর খুব বেশি প্রভাব বিস্তার করবে না। সেফ সাবজেক্টের ভিতরে আমি তৃতীয় যে সাবজেক্টটিকে রাখতে চাচ্ছি এটি হচ্ছে ট্রিপলি, মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা সরাসরি ভৌত জগৎ যেমন পাওয়ার জেনারেশন, পাওয়ার ট্রান্সমিশন, ট্রান্সফর্মার, মোটর, জেনারেটর ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে কাজ করে। এগুলো এআই খুব সহজে রিপ্লেস করতে পারবে না। অপরদিকে ইলেকট্রনিক্সের যে পার্টগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন, সার্কিট ড্রয়িং এবং পিএলসির মতো কাজ, এগুলো কিছু কিছু এআই ভবিষ্যতে রিপ্লেস করতে পারলেও বেশিরভাগ কাজ মূলত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যারা থাকবে তারাই করবে। এছাড়া ইন ফিউচার অটোমেশন এবং মেশিনারিজের উৎকর্ষের সাথে সাথে ট্রিপলির চাহিদা আরও বেশি বাড়তেই থাকবে। এর পরের পজিশনে আমি যে সাবজেক্টটিকে রাখতে যাচ্ছি এটি হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। মূলত এআইয়ের কারণে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা রিপ্লেস হবে না। এছাড়া এআইয়ের উৎকর্ষের সাথে সাথে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়বেও না, খুব একটা কমবেও না। এর কারণে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা মূলত নিউট্রাল পজিশনে থাকবে। এবং বর্তমানে এই রিলেভেন্ট আরও কিছু সাবজেক্ট আছে, যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, মেকাট্রনিক্স এই ধরনের সাবজেক্টের চাহিদাও ভবিষ্যতে বাড়বে এবং এগুলো এআই থেকে সেফ পজিশনে থাকবে। তবে মিডিয়াম রিস্কে আমি যে সাবজেক্টগুলোকে রাখতে চাচ্ছি তার ভিতর একটি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। মূলত বিভিন্ন ফেব্রিক্সের প্যাটার্ন, এগুলোর কম্পোজিশন এই ধরনের কাজ ভবিষ্যতে এআই করবে। তবে এআই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পুরোপুরি রিপ্লেস করতে পারবে না। তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটাকে মিডিয়াম রিস্কে রাখার অন্যতম একটি কারণ হচ্ছে বর্তমান গ্লোবাল ক্রাইসিস, বাংলাদেশের পলিটিক্যাল আনস্টেবিলিটি এবং রিসেন্টলি কিছু গার্মেন্টস এবং টেক্সটাইল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া, যার কারণে ভবিষ্যতে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কিছুটা হলেও রিস্কের ভিতরে থাকবে। মিডিয়াম রিস্কের আরেকটি সাবজেক্ট হচ্ছে আর্কিটেকচার। মূলত আর্কিটেকচাররা যে ধরনের কাজ করে এগুলো খুব সহজে এআই রিপ্লেস করতে পারবে না। কিছুদিন আগেও আমরা দেখেছি এআই প্রচুর পরিমাণ ভুল করত, তবে বর্তমানে এআই ভুল করতেছে কম। হয়তো আগামী 10 বছর পরে এআই একেবারে ভুল করবে না বললেই চলে। কিন্তু এরপরেও আর্কিটেকচাররা যে ধরনের কাজ করে তারা মূলত বিভিন্ন ম্যাথমেটিক্স, স্ট্যাটিক, ডাইনামিক এবং বিভিন্ন জটিল জটিল ক্যালকুলেশন এবং ড্রয়িংয়ের মাধ্যমে তারা একটা ডিজাইন তৈরি করে। এই ধরনের রিস্কি কাজ এআই খুব সহজে রিপ্লেস করতে পারবে না। তবে এই সাবজেক্টটাকে মিডিয়াম রিস্কে রাখার অন্যতম একটি কারণ হচ্ছে জুনিয়র আর্কিটেক্টরা। হয়তো বর্তমানে একটি ফার্মে যে কয়েকজন জুনিয়র আর্কিটেক্ট কাজ করে, ভবিষ্যতে এই কাজগুলো এআই করবে এবং একজন সিনিয়র আর্কিটেক্ট এগুলো মনিটরিং করবে, যার কারণে জুনিয়র আর্কিটেক্টদের জব রিক্রুটমেন্ট বা নিয়োগ কমে আসবে। এরপর হাই রিস্কের যে জবগুলো আছে তার ভিতর নাম্বার 1-এ যে সাবজেক্টটিকে আমি রাখবো এটি হচ্ছে সিএসই, মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। মূলত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুটা কিন্তু সেম না। কম্পিউটার ইঞ্জিনিয়াররা সরাসরি হার্ডওয়্যার নিয়ে কাজ করে, এই ধরনের কাজের চাহিদা ডে বাই ডে বাড়বে। তবে যারা সফটওয়্যার নিয়ে কাজ করে তাদের চাহিদা কমে যাবে। বর্তমানে এআই কোডিংয়ের কাজ করতে পারে, প্রোগ্রামিংয়ের কাজ করতে পারে এবং ইন ফিউচার এটা আরও নিখুঁতভাবে করতে পারবে এবং অনেক জটিল জটিল কোডিংয়ের কাজ যেগুলো হয়তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরাও পারবে না, এগুলো এআই করতে পারবে।
যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছে তারা হয়তো মনে করতেছে আমরা যে জটিল সফটওয়্যারগুলো তৈরি করি এগুলো হয়তো এআই রিপ্লেস করতে পারবে না, কিন্তু এই ধারণাটা টোটালি ভুল। কারণ এআই শুধুমাত্র একটি টুলস না, এটি একটি ইন্টেলিজেন্স। ভবিষ্যতে এআই এমন এমন সফটওয়্যার তৈরি করবে যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পক্ষেও সম্ভব না। এআই বর্তমানে এত দ্রুত শিখতেছে যে আগামী 10 বছরে এআই যে পরিমাণ নলেজ গেইন করবে এটা আপনার পক্ষে 100 বছরেও গেইন করা সম্ভব না। যার কারণে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ডেফিনেটলি রিস্কের ভিতরে থাকবে। এরপর হাই রিস্কের ভিতরে আমি যে সাবজেক্টটিকে রাখতে চাচ্ছি এটি হচ্ছে আইপিই, মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। মূলত ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়াররা বিভিন্ন শিডিউল করে, তারা প্রসেস অপটিমাইজেশনের কাজ করে, তারা এসওপি তৈরি করে, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার তারা তৈরি করে। এছাড়া বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করে, এছাড়া ম্যান মেশিন রেশিও ঠিক করে। এই প্রত্যেকটা কাজ বর্তমানে এআই অলরেডি করতে পারে। তাহলে আগামী 10 বছর পরে এআই কী ধরনের কাজ করবে এটা আপনারাই কমেন্টস করে জানাতে পারেন।